এই গ্রামটির নাম ভগবানপুর। এই গ্রামে সুবল ও দীপা নামে এক সুখী দম্পতি বাস করত। সুবল ছিল পেশায় একজন দিনমজুর, আর দীপা সারাদিন ঘর সংসারের কাজ সামলাতো। সুবলের মা ও বোন দীপাকে একেবারেই সহ্য করতে পারত না। সুবলের বোন মালতীর বিয়ে হয়েছিল পাশের পাড়ায়, তাই সে দুবেলা বাপের বাড়ি আসা যাওয়া করত আর দাদা বৌদির সংসারে আগুন লাগানোর চেষ্টা করত। যাই বলো মা, বৌদিকে আমার সুবিধার লাগছে না। কয়েকদিন হলো আস্তে না আস্তে দাদাকে বশ করে ফেলেছে। আর দাদাও তেমন, সবসময় দীপা আর দীপা দেখে গা জ্বলে যায়। যা বলেছিস মালতী, তোর স্বামী যদি এরকম সারাদিন মালতী মালতী করত তবে আমি অনেক বেশি খুশি হতাম। আমার ছেলে যেভাবে বউ বউ করছে তাতে আমারও গা জ্বলে যাচ্ছে তোরই মতন। তবে মা, আমি যতদিন আছি বৌদিকে শান্তিতে থাকতে দেব না। উঠতে বসতে সমস্যায় ফেলবো। তুমি শুধু দেখে যাও। তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি কাজ করতে দিতে পারি? তুই যখনই সময় পাবি চলে আসবি আর বসে বসে হুকুম করবি। দাঁড়া, এখনই দীপাকে ডাকি আর ঘরের কি কি কাজ হয়েছে শুনি। বৌমা, ও বৌমা, একবার এদিকে এসো তো। এতক্ষণে এলেন মহারানী। তা বলি, তোমার কাজকর্ম কত দূর? আমার কাজ এই শেষ হলো মা। আটা আমাদের কি কিছু দেবে না, নাকি না চাইলে পাবো না? মেয়েটা কখন এসেছে, শুধু মুখেই বসে আছে। ওকে কিছু মুখরোচক বানিয়ে দাও। মা, আমি আপনাদের জন্যই চায়ের জল বসিয়ে এসেছি। এবার কয়েকটা পাঁপড় ভেজে নিয়েই দিদিভাইকে দেব, সঙ্গে আপনাকেও দেব। তা ঘরের কাজকর্ম কত দূর, নাকি সব কাজই পড়ে আছে? রাতের রান্না বান্না বসাতে হবে তো। আপনাদের চা জল খাবার দিয়ে আমি রাতের রান্না বসাবো। আপনার চিন্তা করতে হবে না মা, রাত 9টার মধ্যেই সব হয়ে যাবে। ও হ্যাঁ দিদিভাই, তুমি আজ এখানে খেয়ে যাবে, কিন্তু দরকার হয় জামাই দাদাকেও ফোন করে বলো এখানে চলে আস। শোনো, সকাল থেকে উঠে একা হাতে সব কাজ করছো, সময় মতো সকালকে খেতেও দিচ্ছ, তবে নিজের খালি পেটে থেকো না। আর খালি পেটে থাকলে কিন্তু গ্যাস হবে। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তবে আমার একটা আবদার আছে, তোমায় বলবো, শুনবে? বলো না, বলো, তোমার কি আবদার? সাধ্যের মধ্যে হলে চেষ্টা করব মেটাবার। তেমন কিছু না, কাল তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারবে? তাহলে তোমার সাথে একটু নদী পাড়ে গিয়ে বসতাম, আর নদীর হাওয়ায় ঘুরতে খুব ভালো লাগবে, দেখো। ও, এই কথা, সে তো করাই যায়। ঠিক আছে, আগামীকাল সকাল সকাল ফিরব, আর নদী পাড়ে যে মন্দির আছে তার চাতালে গিয়ে দুজনে বসবো। দেখেছো মা, দেখেছো? বৌদি কয়দিন হলো বাড়িতে এসেছে আর দাদাকে একেবারে আঁচলে বেঁধেই ফেলেছে। সে আর বলতে, আগে ছেলে কাজে বেরোলে মা আসছি এই বলে যেত, আর এখন বউকে বলে যাচ্ছে, আর বউ কিছুটা এগিয়ে দিয়ে আসছে। মাকে আর বলে যাওয়ার কথা ভাবেই না। যাই বলো মা, আমার এসব একদম ভালো লাগে না। আমি কি বৌদির থেকে কোনো অংশে কম? তবুও আমার বর কখনো মালতী মালতী তো করে না। দাঁড়া দাঁড়া, আমি যদি দীপাকে জব্দ করতে না পেরেছি, ও আজ থেকে বুঝবে কত ধানে কত চাল। দীপা, শোনো, আমার মেয়ে কয়েকদিন এখানে থাকবে। দেখো ওর জন্য কোনো যত্ন আত্মীর ত্রুটি না হয়। আর দুবেলা রান্নার আগে ওর থেকে জেনে নেবে কি রান্না হবে আর ও কি কি খাবে। ঠিক আছে মা, ঠিক আছে, তাই হবে। দুবেলা রান্নার আগে দিদিভাইয়ের সঙ্গেই কথা বলে নেব। এই যে দীপা, রান্নাটা কিন্তু খুব ধৈর্যের কাজ। ধৈর্য ধরে যত্ন সহকারে রান্না করো,
খাওয়ার সময় মেয়ে যেন ঠিক মতো খেতে পারে। তারপর আমার ঘরটা ভালো করে মুছে দিও, মালতী আবার একদম ময়লা দেখতে পারে না। আমার ঘরের সব কাজ হয়ে গেছে, রান্নাটা শেষ করে আপনার ঘর মুছে স্নানে যাব মা। আজ আপনার ছেলে তাড়াতাড়ি বাড়ি আসবে, ওকে খেতে দিতে হবে, তারপর আপনাকে আর দিদিভাইকে খেতে দেব। যাই বলো মা, দাদা কিন্তু আমাদের হাতের বাইরে চলে গেছে। আমি তো দেখছি একবারের জন্য তোমার ঘরে আসে না, আর তোমার শরীরের খবরও নেয় না। আমি যে এখানে এসেছি তা মনে হয় জানেই না। ছেলে কি আর আমার আছে রে? সে তো বউ বউ করে কবেই দীপার হয়ে গেছে। ওই মুখ পুরি আসার পর থেকে আমার সাদাসিধে ছেলেটা পর হয়ে গেছে। মা মা, কাল শুনলাম দাদা বলছিল ওরা আজ নদী পাড়ে ঘুরতে গিয়ে বৌদিকে একটা শাড়ি কিনে দেবে। আমার কিন্তু এসব সহ্য হচ্ছে না। তোমার জামাই কতদিন হলো আমায় একটা নতুন শাড়ি দেয় না। তা বৌমা, তোমরা কোথায় গিয়েছিলে? মনে হচ্ছে নদী পাড়ে। আর হাতেই বা ওটা কি? না মানে মা, আপনার ছেলে আমার একটা শাড়ি কিনে দিয়েছে। বৌদি বৌদি, কই দেখি দেখি। বাহ, কি সুন্দর হয়েছে। এটা আমায় খুব মানাবে, তাই না মা? ঠিকই তো, তোর যা রং তাতে তুই যা পরবি তোকে তাতেই মানাবে। তোর মতো সুন্দরী এই গ্রামে আর কেউ আছে নাকি? মা, আমি আপনার ছেলেকে কি বলবো? ও তো আমার কাছে শাড়িটা দেখতে চাইবে। তুমি সুবলকে বলবে শাড়িটা মালতীর পছন্দ হয়েছে, তাই ও নিয়েছে। আর বেশি কিছু বললে বলবে আমি তোমার থেকে শাড়ি নিয়ে মালতীকে দিয়েছি। বৌদি, আমার দুটো শাড়ি তোমায় দিচ্ছি। আঁচলের দিকটা একটু ফিসে গেছে, তবে সেলাই করে নিলেই চলে যাবে। বুঝলি দাদা, বৌদিকে আমার সুবিধার লাগে না। বাড়িতে কোনো কাজ করে না, শুধু শুয়ে শুয়ে ঘুমোয়। মায়ের তো কোনো কথাই শোনে না, শুধু মুখে মুখে চোপা করে। দীপাকে আমি খুব বিশ্বাস করি। ওর কোনো কাজে আমি অবহেলা দেখি না। বাড়ির সব কাজ ও একা হাতে করে, আর কাজ করতে গিয়ে নিজে সময় মতো খাই না। তুই যাই বলিস, আমি ওকে অবিশ্বাস করি না। মা জানো, দাদা বউ বলতেই অজ্ঞান। বৌদির বিরুদ্ধে এত কথা বললাম, তারা কোনো কথাই শুনলো না। দাঁড়া, একটু ধৈর্য ধর, সুযোগ পাই। আর একবার সুযোগ পেলে ওকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। মা, আমি এক সপ্তাহ বাড়ি থাকবো না। তোমরা সাবধানে থেকো আর দীপাকে দেখো। হ্যাঁ হ্যাঁ, একবার বাড়ির বাইরে যা, তারপর আমি দেখছি ওকে কিভাবে তাড়ানো যায়। মা, আমি এখন আসছি। ঠিক আছে, ঠিক আছে। মা, তোমাকে যে করেই হোক বৌদিকে এ বাড়ি থেকে তাড়াতেই হবে। এই সুযোগ, একবার এই সুযোগ মিস করলে আর কিন্তু সুযোগ পাবে না। আজকের দিনটা যাক, কাল থেকে আমার রূপ তোর বৌদি দেখবে। আর আমি বলছি, আগামী দুদিনের মধ্যে ওকে এই বাড়ি থেকে তাড়াবো। সুবল দূরে কাজে চলে যাওয়ায় দীপা বড্ড একা হয়ে যায়। প্রতিদিনের ন্যায় সে নদীর ধারে ঘুরতে যায়। মালতীও পেছন পেছন যায়। দীপাকে নদীর ধারে একা পেয়ে মালতী ধাক্কা মারে পেছন থেকে, আর দীপা নদীতে পড়ে যায়। মা, বৌদি আর বাড়ি ফিরবে না। ওকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছি, আর ও আমার সামনে হাবুডুবু খেতে খেতে নদীতে তলিয়ে গেছে। ঠিকই করেছিস, যেটা আমার করা উচিত ছিল সেটা তুই করেছিস।
এই না হলে আমার মেয়ে। সুবল নৌকা করে বাড়ি ফিরছিল। এমন সময় সে দেখে কেউ একজন নদীতে ভাসছে। তখন সুবল মাঝিকে বলে ওই দিকে নৌকা নিয়ে যেতে। আর ভাসমান দেহটি উদ্ধার করে দেখে সেটি আর কেউই নয়, দীপা। এসব কি করে হলো? আমি যদি সময় মতো না আসতাম তাহলে তুমি তো মরেই যেতে। রাখে হরি তো মারে কে? বুঝলে, আমি এতদিন তোমায় কিছুই বলিনি, কিন্তু আজ না বলে পাচ্ছি না, তাই তোমাকে বলছি। আমাকে দিদিভাই আর মা একদমই সহ্য করতে পারে না। তুমি আমায় যে এই এত ভালোবাসো, তাই নিয়ে ওদের মনে খুব হিংসা। তুমি বাড়ি না থাকার সুযোগে দিদিভাই আমার পিছু পিছু এসে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। আমার মা আর বোন এতটা নির্দয়? তুমি ওদের সব কথা শুনতে, সব অত্যাচার মুখ বুজিয়ে সহ্য করে গেছো, আর তারপরেও এই ঘটনা। আমি ওদের কখনো ক্ষমা করব না। এখন থেকে আমি আর বাড়িই যাব না। চলো আমরা দুজনে দূরে কোথাও চলে যাই, আর সেখানে গিয়ে নতুন করে ঘর বাঁধি। তারপর সুবল ও দীপা দূরে কোথাও চলে যায় আর নতুন করে ঘর সংসার শুরু করে।